রাজনীতির দাবার বোর্ডে নড়ে উঠেছে কুটি, শুরু হয়েছে নতুন এক খেলা। সেনাপ্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে। একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি বলে সাফ জানিয়েছে সেনাবাহিনী। সরকারের সাথে কোনো মতবিরোধ নেই জানিয়ে সেনা সদর বলছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। বাংলাদেশও খুশি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা আমরা করি, তাই না? আমরাই কিন্তু সবচেয়ে বড় সমালোচক। ক্ষমতাকে প্রশ্ন করি, আরো ভালো 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 কিছু চাই, ভালোটারও প্রশংসা কিন্তু করতে কার্পণ্য করি না। আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, ধনী দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ শিশু, প্রত্যেকেই খুশি হবেন। এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসতো। এরকম ভালো কাজ করলে থাকুক না, হ্যাঁ, 2-4 বছর সমস্যা নাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাজনীতিতে নতুন খেলা, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের উদ্যোগ। নতুন সরকারে কে কোন পদে থাকছেন জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনীর জরুরি বার্তা। সেনাবাহিনী ও সরকারের মুখোমুখি অবস্থানে নয় বলে মন্তব্য করে করিডোর ও নির্বাচন নিয়ে যা বলল বাংলাদেশ সেনাবাহিনী। অপরদিকে বাঘের মতো সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস। 18 কোটি মানুষ খুশি। কি সেই সিদ্ধান্ত? এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাজনীতির দাবার বোর্ডে নড়ে উঠেছে কুটি, শুরু হয়েছে নতুন এক খেলা। চারপাশ নীরবতায় ছেয়ে গেছে, কিন্তু বাতাস যেন ভারী হয়ে উঠেছে প্রতিদিনের নিত্য নতুন ঘটনায়। হঠাৎ করে সামনে এলো বিস্ফোরক এক প্রস্তাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবেন উপরাষ্ট্রপতি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে যখন এই কথাগুলো উচ্চারিত হলো, তখন পুরো হল যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ নিস্তব্ধতা, এরপর শুরু হয় তুমুল গুঞ্জন। প্রশ্ন উঠছে, এটা কি নিছকে একটি আলোচনা, নাকি আগাম নির্বাচনের আগেই গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া? উত্থাপন করা খসড়া অনুযায়ী জাতীয় সরকারের দায়িত্ব ভাগ হবে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই, বরং সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। একদিক থেকে এটা আবারও ইঙ্গিত দিচ্ছে যে সরকার হবে উপদেষ্টা নির্ভর। রাষ্ট্রপতির কাছে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন নীতি নির্ধারকদের ছায়ায়। গত 1 বছরে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের কূটনীতি তাকে হুমকি হিসেবে মনে করে, আবার পশ্চিমারা দেখছে এক সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। তাই তাকে রাষ্ট্রপতি করে কার্যত একটি নিরপেক্ষ অভিভাবকতন্ত্রের সৃষ্টি করা হলে দেশীয় রাজনীতির গতি ও গন্তব্য অনেকটাই বদলে যাবে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছেই। জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ থাকবে কোথায়? তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার মানেই মোদী বিরোধী ঢাকা, আর সেটি ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্ন। বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতা বিভক্ত করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মাঝেও সমতা আনা হবে। জাতীয় সরকার গঠন নিয়ে যেমন আশা, তেমনি উৎকণ্ঠা বিরাজ করছে। জনগণ জানতে চায় এই সরকার কদিন চলবে, কারা নীতি নির্ধারক হবেন, নির্বাচনের আগেই কি গোপনে ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা? রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ কি আদতে হয়ে উঠবে এক শ্রেণীর একচেটিয়া রাজনৈতিক চুক্তিপত্র? বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেখার বিষয়, বাংলাদেশ কি এখন ষড়যন্ত্র মুক্ত হবে নাকি থেকে যাবে আগের মতোই? সেনাপ্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে। একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সারসংক্ষেপ সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া। কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না, সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না। তাহলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং এটা ছড়িয়ে যদি দেওয়া হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর ইস্যুতে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়েছে সেনাবাহিনী। সরকারের সাথে কোনো মতবিরোধ নেই জানিয়ে সেনা সদর বলছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। দুপুরে সেনা সদরের ব্রিফিং এ এসব কথা জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিং এ আরও জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে সেনাবাহিনী। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সীমান্তে পুশকিন কোনোভাবে কাম্য নয় মন্তব্য করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকার নির্দেশ দিলে সীমান্তে যুক্ত হবে সেনাবাহিনী, তবে সীমান্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি। চট্টগ্রামের একটি কারখানায় কেএনএফ এর পোশাক উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। অফিসার্স অ্যাড্রেস, দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার চিফ সিএনসি সৈনিকের সাথে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি, তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি বা আইএসপি আরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন। আর আপনার যে বাকি বিষয়গুলো, সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন, এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেরোরিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। বাংলাদেশই খুশি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা আমরা করি, তাই না? আমরাই কিন্তু সবচেয়ে বড় সমালোচক। ক্ষমতাকে প্রশ্ন করি, আরো ভালো 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 কিছু চাই, ভালোটারও প্রশংসা কিন্তু করতে কার্পণ্য করি না। আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, ধনী দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ শিশু, প্রত্যেকেই খুশি হবেন। এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসতো। এরকম ভালো কাজ করলে থাকুক না, হ্যাঁ 2-4 বছর, সমস্যা নাই। যাই হোক, কেন দেখেন, আমরা যারা ইউরোপ আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করি, আমরা সবাই কিন্তু জানি ট্যাক্সি, বাস, রেল স্টেশন, ট্রাক, আপনি যেইগুলোতে চড়েন, একটা জিনিস এখানে কানেক্টেড, সেটা হচ্ছে প্রযুক্তি, মানে ক্যামেরা। একটা বাসে কে কে উঠছে, কে কে নামছে, এই জিনিসগুলো কিন্তু বাসে থাকা সেই ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই হয়। আর আমাদের বাংলাদেশের মতন দেশে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো আছে, যেগুলো 5-7 ঘন্টা অথবা নাইট কোচ, এখানে বেশিরভাগ সময় দেখবেন যে যাত্রী বেশে বাসে ওঠে। প্রথমে ওঠার পরে সেইখান থেকে কি করা হয় যে আপনার ডাকাতি হয়, নানান ঘটনা ঘটে। ঢুকার সময় তো পাবলিক বোঝে না, সো পরবর্তী সময় এদেরকে আইডেন্টিফাই করা এটা অনেক কষ্টকর হয়ে যায়। বাট সিস্টেমটা যদি এমন হয় যে আপনি যে বাসে উঠতেছেন, ঠিক দরজাটার সামনে একটা সিসি ক্যামেরা থাকবে, কে উঠতেছে মুখোশ খুলে উঠতে হবে। এখানে একটু সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন, আপনি হয়তো নেকআপ করছেন, হ্যাঁ, বাট বাসে ওঠার সময় নেকআপ সাময়িক খুইলা ক্যামেরাতে দেখাই উঠতে হবে আপনি কে উঠতেছেন। কারণ অনেক সময় পাশের সিটে বসে থাকা নারীরা সাথের নারীরে শয়তানের নিঃশ্বাস অথবা কোনো কিছু খাওয়াইয়া বেহোশ করে কিন্তু স্বর্ণ টাকা পয়সা গুলা নিয়ে যায়, প্রতারক। এগুলো আমরা অনেক দেখছি। সো এই ক্ষেত্রে যে আইনটা বাংলাদেশে হচ্ছে, নির্দেশনা তৈরি হয়ে গেছে অলরেডি, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবং বিভিন্ন সময় বাংলাদেশের বাসে, রেলে, ট্রেনে যে এই ঘটনাগুলো ঘটে, নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আপনার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বাসের মালিক সমিতিদেরকেও ধন্যবাদ জানাই। এখন মালিক সমিতির কিন্তু কাজ প্রত্যেক বাসের মধ্যে ক্যামেরা লাগানো, কারণ একজন বাসের যিনি মালিক তিনিই ক্যামেরা লাগাই দিবেন। এটার ব্ল্যাক বক্সটাও বাসে থাকবে, তবে সবসময় বাসে থাকলে হবে না, এটার প্রযুক্তির মাধ্যমে কপি করে নিতে হবে। আমরা কিন্তু প্রযুক্তির দুর্বলতাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন একজন বাসে ডাকাতি যারা করলো, তারাও কিন্তু জানে বাসে ক্যামেরা আছে। এখন ক্যামেরা তো কি করে ডেটা সংরক্ষণ করে, এখানে যে ফুটেজটা তৈরি হয় একটা ডাটা থাকে, এই ডাটাটা কোথায় থাকে? নর্মালি সিসি ক্যামেরার যে সেটআপটা যেখানে থাকে বাসের মধ্যে থাকে ওইখানে। বাট এখন প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে, আপনি ইন্টারনেটকে ব্যবহার করে যে ক্যামেরাটা ব্যবহার করতে পারতেছেন, বাসে ক্যামেরা থাকবে, ডেটা সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলবে। আমরা বুঝাতে পারছি কিনা আমি জানি না, নিশ্চয় যারা প্রযুক্তির ব্যবহার মেকশিওর করেন তারা জানেন। এই যে আইপি ক্যামেরাগুলা, আপনি ক্যামেরা লাগাইছেন এক জায়গায়, ডেটা সার্ভারটা আরেক জায়গায়। সো এই ক্ষেত্রে প্রয়োজনে আমাদের বুয়েটের সহযোগিতা হোক, টেকনোলজি যারা মেনটেন করে বিটিআরসি তাদের সহযোগিতা হোক, প্রত্যেকটা বাসের ব্ল্যাক বক্স যেগুলো বাসগুলোর দূরপাল্লার বাসগুলোর এবার নির্দিষ্ট এলাকার মালিক সমিতি হোক বা সরকারি ভাবে হোক, যে বাসের সার্ভারের ডেটাগুলো এখানে জমা থাকবে। কেন?
নয়তো হবে কি পুরো বাস ডাকাতি করে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যাবে। যেমন ধরুন আমাদের বাড়ি ঘরে যখন এখন ডাকাতি হয়, চুরি হয়, আইসে প্রথমে ক্যামেরাটা ভাঙা তারপর যাওয়ার সময় হার্ড ডিস্কটা নিয়ে যায় বা ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে এটা কিন্তু খুইলা ফেলে চোর ডাকাতরা। তো সিদ্ধান্তটা ভালো, সরকার থেকে যে নির্দেশনা দিচ্ছে, আমাদের মালিক পরিবহন সমিতি যেই সিদ্ধান্তটা নিছে, কিন্তু এখানে ছোট ছোট দিকগুলা আমরা খুঁটিনাটি নজর দিয়ে দিলাম, নিশ্চয়ই আপনারা দেখবেন। আর যাই ভালো কাজ হবে এই সরকার এটাকে অর্জন করবে। খারাপ কাজগুলো যেমন ইউনূস সরকারের উপর চাপ পড়ে, ভালো কাজগুলো তিনি প্রশংসার যোগ্য। যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন এরকম ভালো ভালো আরো সিদ্ধান্ত নেবেন। এদিকে লালমনিরহাট বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুমকি ভারতের, প্রয়োজনে বাংলাদেশেও চালানো হতে পারে অপারেশন সিঁদুর, ভারতীয় গণমাধ্যমের প্রচারণা। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা দাবি করেছেন, চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করতে যাচ্ছে। এ নিয়ে ভারত এখন পুরোপুরি নিশ্চিত। তার ভাষায় এটি ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হয় ভারতের সামরিক হুঁশিয়ারি। আনন্দবাজার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে সাহা বলেন, প্রয়োজনে বাংলাদেশেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে, গুড়িয়ে দেওয়া হবে সেনাঘাঁটি বা বিমান ঘাঁটি। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে নতুন একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করছে। এমনকি রংপুরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর উপস্থিতির কথাও উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। আশঙ্কা ও অস্বীকার। সাম্প্রতিক কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করার প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে প্রাথমিক কিছু সরঞ্জামও পাঠানো হয়েছে। কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের ঘাঁটি পরিদর্শনের কথা উঠে আসে, যদিও বাংলাদেশ বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করা হয়নি। ভারতের কৌশলগত তৎপরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী অঞ্চলে রাফাল যুদ্ধবিমান মোতায়েন, রামপুর সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন সহ সামরিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্লেষকরা একে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক পদক্ষেপ বলে অভিহিত করছেন। বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত চীনের সহায়তায় ঘাঁটি নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিমান বাহিনীর পুরনো অবকাঠামো পুনর্ব্যবহার করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপমহাদেশে কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।